দশম পর্ব। বৃন্দাবন লোকটি সেই প্রকৃতির মানুষ যাহারা কোনো অবস্থাতেই বিচলিত হইয়া মাথা গরম করাকে অত্যন্ত লজ্জাকর ব্যাপার বলিয়া ঘৃণা করে। ইহারা হাজার রাগ হইলেও সামলাইতে পারে এবং কোনো কারণেই প্রতিপক্ষে রাগারাগি হাঁকাহাঁকি বা উচ্চ তর্কে যোগ দিয়া লোক জড়ো করিতে চাহে না। তথাপি সেদিন কুসুমের বারংবার নিষ্ঠুর ব্যবহারে ও অন্যায় অভিযোগে উত্তেজিত ও ক্রুদ্ধ হইয়া কতগুলা নিরর্থক রূঢ় কথা বলিয়া আসিয়া তাহার মনস্তাপের অবধি ছিল না। তাই পরদিন প্রভাতেই চরণকে আনিবার ছলে একজন দাসী ভৃত্য ও গাড়ি পাঠাইয়া দিয়া যথার্থই আশা করিয়াছিল বুদ্ধিমতী কুসুম এই ইঙ্গিতে বুঝিতে পারিবে এবং হয়তো আসিবেও। যদি সত্যই আসে তাহা হইলে একটা দিনের জন্য তাহাকে লইয়া যে কি উপায় হইবে এ দুরূহ প্রশ্নের এই বলিয়া মীমাংসা করিয়া রাখিয়াছিল, যদি আসে তখন মা আছেন। জননীর কার্যকুশলতায় তাহার অগাধ বিশ্বাস ছিল। যত বড় অবস্থা সংকটই হোক, কোনো না কোনো উপায়ে তিনি সব দিক বজায় রাখিয়া যাহাতে মঙ্গল হয় তাহা করিবেনই। এই বিশ্বাসের জোরেই মাকে একটি কথা না বলিয়াই গাড়ি পাঠাইয়া দিয়াছিল এবং আশায় আনন্দে লজ্জায় ভয়ে অধীর হইয়া পথ চাহিয়াছিল। অন্তত মায়ের কাছে ক্ষমা ভিক্ষার জন্য আজ সে আসিবে। দুপুরবেলা গাড়ি একা চরণকে লইয়া ফিরিয়া আসিল। বৃন্দাবন চণ্ডীমণ্ডপের ভিতর হইতে আর চোখে চাহিয়া দেখিয়া স্তব্ধ হইয়া রহিল। কিছুদিন হইতে তাহার পাঠশালায় পূর্বের শৃঙ্খলা ছিল না। পণ্ডিতমশায়ের দারুণ অমনোযোগে অনেক পোড়ো কামাই করিতে শুরু করিয়াছিল এবং যাহারা আসিত তাহাদেরও পুকুরে তালপাতা ধুইয়া আনিতেই দিন কাটিয়া যাইত। শৃঙ্খলা অক্ষুণ্ণ ছিল শুধু ঠাকুরের আরতি শেষে প্রসাদ ভক্ষণে। এটা বোধ করি অকৃত্রিম ভক্তিবশতই। ছাত্রেরা এ সময় অনুপস্থিত থাকিয়া গৌরনীতার অমর্যাদা করিতে পছন্দ করিত না। এমনি সময় অকস্মাৎ একদিন বৃন্দাবন তাহার পাঠশালায় সমুদয় চিত্ত নিযুক্ত করিয়া দিল। পোড়োদের তালপাতা ধুইয়া আনিবার সময় 6 ঘণ্টা হইতে কমাইয়া 15 মিনিট করিল এবং সারাদিন অদর্শনের পর শুধু আরতির সময়টায় গৌরাঙ্গ প্রেমে আকৃষ্ট হইয়া তাহারা পঙ্গপালের ন্যায় ঠাকুর দালান ছাইয়া না ফেলে সেদিকেও খরদৃষ্টি রাখিল। দিন 10 পরে একদিন বৈকালে বৃন্দাবনের তত্ত্বাবধানে পোড়োরা সারি দিয়া দাঁড়াইয়া তারস্বরে গণিত বিদ্যায় ব্যুৎপত্তি লাভ করিতেছিল। একজন ভদ্রলোক প্রবেশ করিলেন। বৃন্দাবন সসম্ভ্রমে উঠিয়া বসিতে আসন দিয়া চাহিয়া রহিল। চিনিতে পারিল না। আগন্তুক তারই সমবয়সী। আসন গ্রহণ করিয়া হাসিয়া বলিলেন, কি ভায়া, চিনতে পারলে না? বৃন্দাবন সলজ্জে স্বীকার করিয়া বলিল, কই না। তিনি বলিলেন, আমার কাজ আছে, তা পরে জানাবো। মামার চিঠিতে তোমার অনেক সুখ্যাতি শুনে বিদেশ যাবার পূর্বে একবার দেখতে এলাম। আমি কেশব। বৃন্দাবন লাফাইয়া উঠিয়া এই বাল্যসুহৃতকে আলিঙ্গন করিল। তাহার ভূতপূর্ব ইংরাজি শিক্ষক দুর্গাদাসবাবুর ভাগ্নে ইনি। 15-16 বৎসর পূর্বে এখানে 5-6 মাস ছিলেন। সেই সময় উভয়ের অতিশয় বন্ধুত্ব হয়। দুর্গাদাসবাবুর স্ত্রীর মৃত্যু হইলে কেশব চলিয়া যায়। সেই অবধি আর দেখা হয় নাই। তথাপি কেহই কাহাকেও বিস্মৃত হয় নাই এবং তাহার শিক্ষকের মুখে বৃন্দাবন প্রায় এই বাল্য বন্ধুটির সংবাদ পাইতেছিল। কেশব 5-6 বৎসর হইল MA পাশ করিয়া কলেজের শিক্ষকতা করিতেছিল। সম্প্রতি সরকারি চাকরিতে বিদেশ যাইতেছে। কুশলাদি প্রশ্নের পর সে কহিল, আমার মামা মিথ্যে কথা তো দূরের কথা, কখনো বাড়িয়েও বলেন না। গতবারে তিনি চিঠিতে লিখেছিলেন, জীবনে অনেক ছাত্রকেই পড়িয়েছেন, কিন্তু তুমি ছাড়া আর কেউ যথার্থ মানুষ হয়েছে কিনা তিনি জানেন না। যথার্থ মানুষ কখনো চোখে দেখিনি ভাই, তাই দেশ ছেড়ে যাবার আগে তোমাকে দেখতে এসেছি।
কথাগুলো বন্ধুর মুখ দিয়া বাহির হইলেও বৃন্দাবন লজ্জায় এতই অভিভূত হইয়া পড়িল যে কি জবাব দিবে তাহা খুঁজিয়া পাইল না। সংসারে কোনো মানুষই যে তাহার সম্বন্ধে এত বড় স্তুতিবাক্য উচ্চারণ করিতে পারে ইহা তাহার স্বপ্নেরও অগোচর ছিল। বিশেষত এই স্তুতি তাহারই পরম পূজনীয় শিক্ষকের মুখ দিয়া প্রথম প্রচারিত হইবার সংবাদে যথার্থই সে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। কেশব বুঝিয়া বলিল, যাক, যাতে লজ্জা পাও আর তা বলবো না, শুধু মামার মতটা তোমাকে জানিয়ে দিলাম। এখন কাজের কথা বলি। পাঠশালা খুলেছ, শুনি মাইনে নাও না, পোড়োদের বই টই কাপড় চোপড় পর্যন্ত জোগাও। এতে আমিও রাজি ছিলাম, কিন্তু ছাত্র জোটাতে পারলাম না। বলি, এতগুলি ছেলে জোগাড় করলে কি করে বলো তো ভায়া? বৃন্দাবন তাহার কথা বুঝিতে পারিল না, বিস্মিত মুখে চাহিয়া রহিল। কেশব হাসিয়া বলিল, খুলে বলছি, নইলে বুঝবে না। আমরা আজকাল সবাই টের পেয়েছি, যদি দেশের কোনো কাজ থাকে তো ইতর সাধারণের ছেলেদের শিক্ষা দেওয়া। শিক্ষা না দিয়ে আর যাই করি না কেন, নিছক পণ্ডশ্রম। অন্তত আমার তো এই মত যে লেখাপড়া শিখিয়ে দাও, তখন আপনার ভাবনা তারা আপনি ভাববে। ইঞ্জিনে স্টিম হলে তবে গাড়ি চলে, নইলে এত বড় জড় পদার্থটাকে জনকতক ভদ্রলোকে মিলে গায়ের জোরে ঠেলাঠেলি করে এক চুলো নড়াতে পারবে না। যাক, তুমি এসব জানোই, নইলে গাঁটের পয়সা খরচ করে পাঠশালা খুলতে না। আমি এই জন্যে বিয়ে পর্যন্ত করিনি হে। তোমাদের মতো আমাদের গাঁয়েও লেখাপড়া শেখাবার বালাই নেই, তাই প্রথমে একটা পাঠশালা খুলে শেষে একটা স্কুলে দাঁড় করাবো মনে করি। তা আমার পাঠশালাই চলল না, ছেলে জুটল না। আমাদের গাঁয়ের ছোট লোকগুলো এমনই শয়তান যে কোনো মতেই ছেলেদের পড়তে দিতে চায় না। নিজের মান সম্ভ্রম নষ্ট করে দিন কতক ছোট লোকদের বাড়ি পর্যন্ত ঘুরেছিলাম, না, তবুও না। বৃন্দাবনের মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু শান্তভাবে বলিল, ছোট লোকদের ভাগ্য ভালো যে ভদ্রলোকের পাঠশালে ছেলে পাঠায়নি। কিন্তু তোমারও ভাই, আমাদের মতো ছোট লোকদের বাড়ি বাড়ি ঘুরে মান ইজ্জত নষ্ট করা উচিত হয়নি। তাহার কথার খোঁচাটা কেশবকে সম্পূর্ণ বিঁধিল। সে ভারী অপ্রতিভ হইয়া বলিয়া উঠিল, না হে না, তোমাকে তোমাদের সে কি কথা, ছেছি, তা আমি বলিনি, সে কথা নয়। কি জানো? বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, আমাকে বলনি তা বিলক্ষণ জানি, কিন্তু আমার আত্মীয় স্বজনকে বলেছ। আমরা সব তাঁতি কামার গয়লা চাষা, তাঁত বুনি, লাঙল ঠেলি, গরু চড়াই, জামা জোড়া পরতে পাইনে, সরকারি অফিসের দোরগোড়ায় যেতে পারিনে। কাজেই তোমরা আমাদের ছোট লোক বলে ডাকো, ভালো কাজেও আমাদের বাড়িতে ঢুকলে তোমাদের মতো উচ্চশিক্ষিত সদাশয় লোকেরও সম্ভ্রম নষ্ট হয়ে যায়। কেশব মাথা হেঁট করিয়া বলিল, বৃন্দাবন, সত্যি বলছি ভাই, তোমাকে আমি চাষা ভূষর দল থেকে সম্পূর্ণ পৃথক মনে করেই অমন কথা বলে ফেলেছি। যদি জানতুম তুমি নিজেকে ওদের সঙ্গে জড়িয়ে নিয়ে রাগ করবে, কখনো এ কথা মুখ দিয়ে বার করতাম না। বৃন্দাবন কহিল, তাও জানি, কিন্তু তুমি আলাদা করে নিলেই তো আলাদা হতে পারিনে ভাই। আমার 7 পুরুষ এ দেশের ছোট লোকদের সঙ্গে মিলে রয়েছে। আমিও চাষা, আমিও নিজের হাতে চাষাবাদ করি। কেশব, এই জন্যই তোমার পাঠশালায় ছেলে জোটেনি, আমার পাঠশালায় জুটেছে। আমি দলের মধ্যে থেকেই বড়, দল ছাড়া বড় নই, তাই তারা অসংকোচে আমার কাছে এসেছে, তোমার কাছে যেতে ভরসা করেনি। আমরা অশিক্ষিত দরিদ্র, আমরা মুখে আমাদের অভিমান প্রকাশ করতে পারি নে। তোমরা ছোট লোক বলে ডাকো, আমরা নিঃশব্দে স্বীকার করি, কিন্তু আমাদের অন্তর্যামী স্বীকার করেন না। তিনি তোমাদের ভালো কথাতেও সাড়া দিতে চান না। কেশব লজ্জায় ও ক্ষোভে অবনত মুখে শুনিতে লাগিল। বৃন্দাবন কহিল, জানি, এতে আমাদেরই সমূহ ক্ষতি হয়, তবুও আমরা তোমাদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী বলে মেনে নিতে ভয় পাই। দেখতে পাও না ভাই, আমাদের মধ্যে হাতুড়ে বদ্যি, হাতুড়ে পণ্ডিতই প্রসার প্রতিপত্তি লাভ করে, যেমন আমি করেছি।
কিন্তু তোমাদের মতো বড় ডাক্তার প্রফেসরও আমল পায় না। আমাদের বুকের মধ্যেও দেবতা বাস করেন। তোমাদের এই অশ্রদ্ধার করুণা, এই উঁচুতে বসে নিচে ভিক্ষা দেওয়া তার গায়ে বেঁধে তিনি মুখ ফেরান। এবার কেশব প্রতিবাদ করিয়া কহিল, কিন্তু মুখ ফেরানো অন্যায়। আমরা বাস্তবিকই তোমাদের ঘৃণা করি নে, সত্যই মঙ্গল কামনা করি। তোমাদের উচিত আমাদের সম্পূর্ণ বিশ্বাস করা। কিসে ভালো হয় না হয় শিক্ষার গুণে আমরা বেশি বুঝি। তোমরাও চোখে দেখতে পাচ্ছ আমরাই সব বিষয়ে উন্নত। তখন তোমাদের কর্তব্য আমাদের কথা শোনা। বৃন্দাবন কহিল, দেখো কেশব, দেবতা কেন মুখ ফেরান তা দেবতাই জানেন, সে কথা থাক। কিন্তু তোমরা আত্মীয়ের মতো আমাদের শুভ কামনা করো না, মনিবের মতো করো। তাই তোমাদের 15 আনা লোকই মনে করে যাতে ভদ্রলোকের ছেলে ভালো হয়, তাতে চাষা ভূষোর ছেলেরা অধঃপথে যায়। তোমাদের সংস্রবে লেখাপড়া শিখলে চাষার ছেলে যে বাবু হয়ে যায়, তখন অশিক্ষিত বাপ দাদাকে মানে না, শ্রদ্ধা করে না। বিদ্যা শিক্ষার এই শেষ পরিণতির আশঙ্কা আমরা তোমাদের আচরণেই শিখি। কেশব, আগে আমাদের অর্থাৎ এই দেশের ছোট লোকদের আত্মীয় হতে শেখো, তারপরে তাদের মঙ্গল কামনা করো। তাদের ছেলেপিলেদের লেখাপড়া শেখাতে যেও, আগে নিজেদের আচার ব্যবহার দেখাও। তোমরা লেখাপড়া শেখা ভদ্রলোকেরা একেবারে স্বতন্ত্র দল নও। লেখাপড়া শিখেও তোমরা দেশের অশিক্ষিত চাষাভূষকে নেহাত ছোট লোক মনে করো না, বরং শ্রদ্ধা করো। তবেই শুধু আমাদের ভয় ভাঙবে যে আমাদেরও লেখাপড়া শেখা ছেলেরা অশ্রদ্ধা করবে না এবং দল ছেড়ে সমাজ ছেড়ে জাতিগত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সমস্ত বিসর্জন দিয়ে পৃথক হবার জন্য উন্মুখ হয়ে উঠবে না। এ যতক্ষণ না করছো ভাই, ততক্ষণ জন্ম জন্ম অবিবাহিত থেকেও হাজার জীবনের ব্রত করো না কেন, তোমার পাঠশালে ছোট লোকের ছেলে যাবে না। ছোট লোকেরা শিক্ষিত ভদ্রলোককে ভয় করবে, মান্য করবে, ভক্তিও করবে, কিন্তু বিশ্বাস করবে না, কথা শুনবে না। এ সংশয় তাদের মন থেকে কিছুতেই ঘুচবে না যে তোমাদের ভালো এবং তাদের ভালো এক নয়। কেশব ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, বৃন্দাবন, বোধ করি তোমার কথাই সত্যি, কিন্তু জিজ্ঞেস করি, যদি উভয়ের মধ্যে বিশ্বাসের বন্ধনী না থাকে, তাহলে আমাদের শত আত্মীয়তার প্রয়াসও তো কাজে লাগবে না। বিশ্বাস না করলে আমরা কি করে বোঝাবো আমরা আত্মীয় কিংবা পর? তার উপায় কি? বৃন্দাবন কহিল, ওই যে বললুম, আচার ব্যবহারে। আমাদের 16 আনা সংস্কারই যদি তোমাদের শিক্ষিতের দল কুসংস্কার বলে বর্জন করে, আমাদের বাসস্থান, আমাদের সাংসারিক গতিবিধি, আমাদের জীবিকা অর্জনের উপায় যদি তোমাদের সঙ্গে সম্পূর্ণ বিভিন্ন হয়, তাহলে কোনো দিনই আমরা বুঝতে পারবো না তোমাদের নির্দিষ্ট কল্যাণের পন্থায় যথার্থই আমাদের কল্যাণ হবে। আচ্ছা কেশব, পৈতে হবার পর থেকে সন্ধ্যা আহ্নিক করো? কেশব কহিল, না। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, জুতো পায়ে দিয়ে জল খাও? কেশব কহিল, খাই। মুসলমানের হাতের রান্না খাও? কেশব কহিল, প্রেজুডিস নেই, খেতে পারি। বৃন্দাবন কহিল, তাহলে আমিও বলতে পারি ছোট লোকদের মধ্যে পাঠশালা খুলে তাদের ছেলেদের শিক্ষা দেবার সংকল্প তোমার বিড়ম্বনা, কিংবা আরও কিছু বেশি। সেটা বললে তুমি রাগ করবে? কেশব কহিল, ধৃষ্টতা? বৃন্দাবন কহিল, ঠিক তাই। কেশব, শুধু ইচ্ছা এবং হৃদয় থাকলেই পরের ভালো এবং দেশের কাজ করা যায় না। যাদের ভালো করবে তাদের সঙ্গে থাকার কষ্ট সহ্য করতে পারা চাই। বুদ্ধি বিবেচনায় ধর্মে কর্মে এত এগিয়ে গেলে তারাও তোমার নাগাল পাবে না, তুমিও তাদের নাগাল পাবে না। কিন্তু আর না, সন্ধ্যা হয়, এবার একটু পাঠশালের কাজ করি। করো, কাল সকালেই আবার আসব বলিয়া কেশব উঠিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ভূমিষ্ঠ প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। পাড়াগাঁয়ে বাড়ি হইলেও কেশব শহরের লোক। বন্ধুর নিকট এই ব্যবহারে মনে মনে অত্যন্ত সংকোচ বোধ করিল।
উভয় প্রাঙ্গণে নামিতেই পৌরুর দল মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল। বাল্যবন্ধুকে দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়া বৃন্দাবন আস্তে আস্তে বলিল, তুমি বন্ধু হলেও ব্রাহ্মণ, তাই তোমাকে নিজের তরফ থেকেও প্রণাম করেছি, ছাত্রদের তরফ থেকেও করেছি, বুঝলে তো? কেশব সলজ্জ হাস্যে বুঝেছি বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। পরদিন সকালেই কেশব হাজির হইয়া বলিল, বৃন্দাবন, তুমি যে যথার্থই মানুষ তাতে আমার কোনো সন্দেহ নেই। বৃন্দাবন হাসিয়া বলিল, আমারও নেই। তারপরে? কেশব কহিল, তোমাকে উপদেশ দিচ্ছি নে, সে অহংকার আমার কাল ভেঙে গেছে। শুধু বন্ধুর মতো সবিনয় জিজ্ঞেস করছি, এ গায়ে তুমি যেমন নিজের অর্থ এবং সময় নষ্ট করে ছেলেদের শিক্ষা দিচ্ছ, কিন্তু আরও কত শত সহস্র গ্রাম রয়েছে, সেখানে ক খ শেখাবারও বন্দোবস্ত নেই। আচ্ছা, এই কাজ কি গভর্নমেন্টের করা উচিত নয়? বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, তোমার প্রশ্নটা ঠিক ওই পোড়োদের মতো হলো। দোষের জন্য রাধুকে মারতে যাও দিকি, সে তখনই দুই হাত তুলে বলবে, পণ্ডিত মশাই, মাধুও করেছে। অর্থাৎ মাধুর দোষ দেখিয়ে দিতে পারলে যেন রাধুর দোষ আর থাকে না। এই দেশজোড়া মূঢ়তার প্রায়শ্চিত্ত নিজে তো করি ভাই, তারপরে দেখা যাবে গভর্নমেন্ট তার কর্তব্য করেন কি না। নিজের কর্তব্য করার আগে পরের কর্তব্য আলোচনা করলে পাপ হয়। কিন্তু তোমার আমার সামর্থ্য কতটুকু? এই ছোট্ট একটুখানি পাঠশালায় জন কতক ছাত্রকে পড়িয়ে কতটুকু প্রায়শ্চিত্ত হবে? কেশব জানতে চাহিল। বৃন্দাবন বিস্মিতভাবে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, কথাটা ঠিক হলো না ভাই। আমার পাঠশালার একটি ছাত্র যদি মানুষের মতো মানুষ হয় তো এই 30 কোটি লোক উদ্ধার হয়ে যেতে পারে। নিউটন, ফ্যারাডে, রামমোহন, বিদ্যাসাগর ঝাঁকে ঝাঁকে তৈরি হয় না কেশব। বরং আশীর্বাদ করো যেন এই ছোট পাঠশালার একটি ছাত্রকেও মরণের পূর্বে মানুষ দেখে মরতে পারি। আর এক কথা, আমার পাঠশালায় একটি শর্ত আছে, কাল যদি তুমি সন্ধ্যার পর উপস্থিত থাকতে তো দেখতে পেতে প্রত্যহ বাড়ি যাবার পূর্বে প্রত্যেক ছাত্রই প্রতিজ্ঞা করে বড় হয়ে তারা অন্তত 2টি একটি ছেলেকেও লেখাপড়া শেখাবে। আমার প্রতি 5টি ছাত্রের একটি ছাত্র যদি বড় হয়ে তাদের ছেলেবেলার প্রতিজ্ঞা পূর্ণ করে, তাহলে আমি হিসেব করে দেখেছি কেশব, 20 বছর পরে এই বাংলাদেশে একটি লোকও মূর্খ থাকবে না। কেশব নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি ভয়ানক আশা। বৃন্দাবন বলিল, সে বলতে পারো বটে। দুর্বল মুহূর্তে আমারও ভয় হয় দুরাশা, কিন্তু সবল মুহূর্তে মনে হয় ভগবান মুখ তুলে চাইলে পূর্ণ হতে কতক্ষণ। কেশব কহিল, বৃন্দাবন, আজ রাত্রেই দেশ ছেড়ে যেতে হবে, আবার কবে দেখা হবে ভগবান জানেন। চিঠি লিখলে জবাব দেবে তো? বৃন্দাবন কহিল, এ আর বেশি কথা কি কেশব? কেশব কহিল, বেশি কথাও আছে, বলছি, যদি কখনো বন্ধুর প্রয়োজন হয় স্মরণ করবে বলো। তাও করব বলিয়া বৃন্দাবন নত হইয়া কেশবের পদধূলি মাথায় লইল। ইতি পণ্ডিত মশাই উপন্যাসের 10ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।